সাবেক এমপি মমতাজের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়। রায়ের পর আদালত চত্বরে মমতাজের উপর ডিম নিক্ষেপ করে উৎসুক জনতা। মমতাজ ৩০০ টাকায় সারা রাত সার্ভিং দিয়েছেন একাধিক পুরুষের সাথে। তিনবার স্বামীর নাম পরিবর্তন করেছেন এবং নান্টু ঘটকের সফলতায় ১৭ বার বিয়ের পিড়িতে বসা মমতাজ জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন। জুলাই শহীদ সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের ফাঁসি কার্যকর হতে পারে যে কোনো সময়। রিমান্ডে সেলিনা হায়াত আইভির ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে পুলিশকে হুমকিও করার নির্দেশনা দিয়েছিলেন আইভি। শেষ রক্ষা হল না, আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার দণ্ডনীয় অপরাধের খতিয়ান ২ মাসের মধ্যে ফাঁসি কার্যকর হবে যেভাবে। রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন সালমান এফ রহমান। ফেঁসে যাচ্ছেন হাসিনা। শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গোপন ষড়যন্ত্র ফাঁস। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে এইমাত্র ধরা খেল দালাল সাংবাদিক মাসুদ কামাল। হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে চূড়ান্ত সিদ্ধান্ত, মাস্টার প্ল্যান করল ডক্টর ইউনূস। খোঁজ মিলল পলাতক পুলিশ কর্মকর্তা বিপ্লব হারুন মনিরুল অর্ধশত পুলিশ। এবং সর্বশেষ জানাবো, শিক্ষার্থীদের উপর গণহত্যা চালানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা। জানিয়ে দেবো এইমাত্র হাতে থাকা সর্বশেষ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনাদেরকে, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখবেন। দর্শক, এদিকে কিন্তু মমতাজ বেগমকে ফাঁসির জন্য সবাই কিন্তু মাঠে নেমেছে। অন্যদিকে হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে দুইজনেরই একসাথে ফাঁসি দেবে এরকমই পরিকল্পনা। তো সর্বশেষ কি হতে পারে এবং ডক্টর ইউনূস সাহেব কি পদক্ষেপ নিচ্ছেন এই দুই ব্যক্তির জন্য, চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ থাকছে আজকের প্রতিবেদনে। দর্শক, তাই আমরা দেরি না করে চলুন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখতে থাকি। একেই বলে ঠেলার নাম বাবাজি। রিমান্ডে ধোলাই খেয়ে এখন উল্টা পাল্টা বলা শুরু করেছে মমতাজ। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে মিরপুর থানায় মোহাম্মদ সাগর হত্যা দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম 4 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। কড়া নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে মমতাজের বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত বিএনপি নেতাকর্মী সহ উৎসুক জনতা। রিমান্ডের শেষে পুলিশকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই ফাইটটা যায় নস্টা শিল্পী খ্যাত সাবেক এমপি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, রিমান্ডে মমতাজ জানিয়েছেন তিনি আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি করবেন না। এমনকি ক্ষমতায় থাকাকালীন মমতাজ যে বেপরোয়া হয়ে উঠেছিলেন তার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষছেন তিনি। রিমান্ডে মমতাজকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে তো আওয়ামী লীগের জন্য ফাঁসির দড়িতে ঝুলতে যাচ্ছে, কিন্তু দলের সিনিয়র নেতা ওবায়দুল কাদের থেকে শুরু করে শেখ হাসিনার তো বিদেশে আরামায়েশে রয়েছে, তাহলে আওয়ামী লীগ করে কি লাভ হলো তার? এ সময় আক্ষেপ করে মমতাজ জানান, যে দলের নেতারা কর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়ে যায় সেই দলের রাজনীতি আর করবেন না তিনি। তাছাড়া আদালতে তোলার সময় সাধারণ মানুষের ধাওয়া খেয়েও চরম ভয় পেয়েছেন মমতাজ। তিনি ভেবেছিলেন গণধোলাই খেয়ে তিনি মারাই যাবেন, এজন্যই দৌড়ে কারোতে ঢুকেছিলেন। এ সময় আওয়ামী লীগ করে ভুল করেছেন বলে স্বীকার করেন সাবেক এই এমপি। মমতাজ বেগমের বিরুদ্ধে উঠেছে একটি গুরুতর অভিযোগ। তার সৎমা দাবি করেছেন তিনি নানা অসুস্থতা ও আর্থিক সংকটে ভুগলেও কন্যা মমতাজ তার কোনো খোঁজ নেন না। সৎ হোক কিংবা আপন, মা তো মাই হয়। এছাড়াও তার সৎ বোন অভিযোগ করেছেন পৈতৃক সম্পত্তিতে তার যথাযথ অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং এর পেছনে নাকি হাত রয়েছে সাবেক এই এমপির। মমতাজ ৩০০ টাকায় সারা রাত সার্ভিং দিয়েছেন একাধিক পুরুষের সাথে। তিনবার স্বামীর নাম পরিবর্তন করেছেন এবং নান্টু ঘটকের সফলতায় ১৭ বার বিয়ের পিড়িতে বসা মমতাজ জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন। এরকম হাস্যকর বক্তব্যের সবাই হাসলেও যার বিশেষ অঙ্গে তেল ঢালছেন তিনি কিন্তু রঙ্গেই আছেন। ডাবল সেঞ্চুরি করে ফাটতে যাওয়া শিল্পী হাসিনার আমলে গান আর কোরআনের ব্যাখ্যায় সমান তালে সংসদ মাতিয়ে রেখেছিলেন, যিনি একসময় অশ্লীল গান আর কথায় গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষজনকে মনোরঞ্জন করতেন। এরকম অশিক্ষিত মূর্খদের দখলে ছিল গোটা বাংলাদেশ। আওয়ামী লীগের শাসন আমলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত। কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন জয় করতে গান গেয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা, ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকার দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতাদের কটাক্ষ করে মন্তব্য করায় ছিলেন বিতর্কের শীর্ষে। সরকারি প্রকল্প বরাদ্দের টাকা হাতিয়ে নেওয়া ছিল তার প্রধান টার্গেট। শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ, টয়লেট সংস্কার, স্বাস্থ্যসেবায় ওষুধ কেনা, সব জায়গায় মিথ্যা বিল, ভুয়া ঠিকাদার নিজেদের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন এক টেন্ডার প্রক্রিয়ায়। দেখা যায় 1 কোটি টাকার প্রকল্পের কাজ হয়নি, কিন্তু বিল হয়েছে 98 লাখ।
দুদকের তদন্তে উঠে এসেছে ঢাকার ধানমন্ডি ও উত্তরায় রয়েছে 3টি বিলাসবহুল ফ্ল্যাট, যার কোনো ট্যাক্স ডকুমেন্ট নেই। শুধু দেশে নয়, দুবাই ও মালয়েশিয়াতেও রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট। তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত 5 বছরের লেনদেন হয়েছে 17 কোটি টাকা, অথচ আয়কর ফাইলে দেখানো হয়েছে বাৎসরিক আয় মাত্র 7 লাখ। তার অপরাধ শুধু অর্থে সীমাবদ্ধ নয়, নিজের দলের কর্মীদের উপর ক্ষমতা খাটিয়ে অপমান, নারী কর্মীদের হেনস্থা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেনি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসব ছিল তার প্রতিদিনের কাজ। এমনকি স্থানীয় 2 সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে থানায় তুলে এনে তাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ আছে চাকরি দেওয়ার নামে চলে ঘুষের বাণিজ্য। একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা। নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন বলে জানায় দুদক। সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাগজ পাওয়া গেছে। এছাড়াও অভিযোগ আছে 2019 সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণকৃত ওষুধগুলো নিম্নমানের ও সরকারি অনুমোদনবিহীন ছিল। এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় কিছু ওষুধ ছিল মেয়াদ উত্তীর্ণ বা সন্দেহজনক উৎপাদক। ইউকেপিডিয়ার তথ্য বলছে মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট 4 বার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 2008 সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠান আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গান গাওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম 14 লক্ষ ভারতীয় রুপি গ্রহণ করেন। তবে পরবর্তীতে মমতাজ সেই অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে করায়। মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেফতারি পরোয়ানা জারি হয় 2023 খ্রিস্টাব্দের 9 আগস্ট। এমপি মমতাজের যে প্রতারণা সবকিছুকে ছাড়িয়ে গেছে তা হলো সম্মানসূচক ডক্টরেট ভুয়া ডিগ্রি। 2021 সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিচ ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন, কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারতে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই। ভারতের ইউজিসি অ্যাক্ট 1956 অনুসারে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যে কোনো ডিগ্রি ভুয়া। টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি প্রদানের সময় এসব নাম সর্বস্ব বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় ভারতে আইন প্রয়োগকারী সংস্থাসমূহ অভিযান চালিয়েছে। মমতাজ বেগমের উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণের পর শুরু হয় সমালোচনা। ব্যক্তিগত জীবনেও বিতর্ক তার পিছু ছাড়েনি। মমতাজের প্রথম বিয়ে হয় বাউল সম্রাট রশিদ সরকারের সঙ্গে, যা টেকেনি। পরে মানিকগঞ্জ সেলিনা হায়াত আইভি আলোচিত নেত্রী থেকে কারাগারে এক বিস্ময়কর পতনের গল্প। শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে বিতর্কিত ওসমান পরিবার। হত্যা, গুম, চাঁদাবাজি, দখলবাজি সহ অসংখ্য অপকর্মের হোতা শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরি ওসমান সহ এই পরিবারের সব ক্যাডার লাপাত্তা। তবে আওয়ামী লীগের রাজনীতি করলেও 5 আগস্ট হাসিনার পতনের পর কোনো বাধা ছাড়াই নারায়ণগঞ্জে ছিলেন সিটি মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি। নারায়ণগঞ্জ শহরের প্রিয় মেয়র, 3 বার নির্বাচিত জনপ্রতিনিধি আর একসময়ের আওয়ামী লীগের চোখের মণি সেলিনা হায়াত আইভি, কিন্তু আজ তিনি গ্রেফতার কারাগারে। তার বিরুদ্ধে হত্যা মামলা, দুর্নীতি, বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা, সব মিলে এক গভীর সংকটে আইভি। কি এমন ঘটলো যে আইভিকে পুলিশ ঘিরে ফেললো তার নিজ বাসভবনে? আজ আমরা তুলে ধরবো এক নেত্রীর পতনের পূর্ণ কাহিনী। সেলিনা হায়াত আইভি জন্মগ্রহণ করেন নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক পরিবারে। তার বাবা আলী মাহমুদ চুনকা ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান। চিকিৎসক হিসেবে পড়াশোনা শেষ করে আইভি নাম লেখান রাজনীতিতে। 2003 সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর 2011 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস করেন। 2 বার পুনর্নির্বাচিত হয়ে টানা 11 বছর দায়িত্ব পালন করেন। তার পরিচ্ছন্ন ইমেজ, দৃঢ় ব্যক্তিত্ব এবং আওয়ামী লীগের ভেতর থেকেও ভিন্নমত পোষণ তাকে আলাদা পরিচয় দেয়। আইভি রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় হলো নারায়ণগঞ্জের আরেক প্রভাবশালী নেতা শামীম ওসমানের সঙ্গে দ্বন্দ্ব। প্রায় 1 দশক ধরে এই দুই নেতার মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। আইভি সরাসরি বলতেন তিনি চাঁদাবাজি, দখলবাজির রাজনীতির বিরুদ্ধে। এর ফলে দলের ভিতরে তিনি এক ঘরে হয়ে পড়েন। তবে সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা বজায় থাকে। তবে দলীয় কোন্দল ক্রমেই প্রকাশ্য সংঘাতে রূপ নেয়। 2018 সালে শহরের মধ্যে রাস্তায় শামীম ওসমান পন্থীদের সঙ্গে আইভির সমর্থকদের ধাক্কাধাক্কি এবং হতাহতির ঘটনা ঘটে, যা টেলিভিশনের পর্দায় ছড়িয়ে পড়ে। সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে এসেছে তার ব্যক্তিগত সহকারী ডাক্তার আবুল হোসেনের মাধ্যমে সিএনজি চালক, অটোরিকশা মালিক ও ঠিকাদারদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করা হয়েছে। তাছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কমিশনের অভিযোগ আছে। 2021 সালের 24 জুন আইভির ভাই যুবলীগ নেতা উজ্জ্বলের নেতৃত্বে এক আইনজীবী জমি দখল করে এবং বসতবাড়ি ভাঙচুর করে 2011 সালে টেন্ডার হওয়া নারায়ণগঞ্জ সিটি পাঠাগারটি ব্যয় দুর্নীতি করে 3 কোটি টাকা থেকে 26 কোটি টাকা করা হয়। 18 বছরের উন্নয়ন কাজের প্রায় 80% টেন্ডার রত্ন ও মুনিয়া নামের 2টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়েছে। এছাড়াও আরও অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তরের বরাবর নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মেয়র আইভি একক সিদ্ধান্তে সিদ্ধিরগঞ্জ এলাকায় কয়েক কিলোমিটার বিস্তৃত খালের সৌন্দর্য বর্ধনের নামে প্রায় 160 কোটি টাকার প্রকল্প করেছেন। সেখানে অবকাঠামো নির্মাণ না করতে বারবার অনুরোধ করলেও মেয়র আইভি কর্ণপাত করেনি। মেয়র আইভির বিরুদ্ধে অভিযোগ, নগরের জিমখানা এলাকায় 539 বছরের পুরাতন মুঘল আমলের মসজিদ ও ওয়াকফ করা প্রায় 30 কোটি টাকার সম্পত্তি তিনি দখল করেছেন। মডেল মসজিদের জন্য দেওয়া ওয়াকফ সম্পত্তি দখলে নিতে তিনি উচ্চ আদালতের নির্দেশনাও মানেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে মসজিদ কমিটি মামলা করেছে। এছাড়া মেয়র আইভি ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় 300 কোটি টাকা দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে। নগরীর দেওভোগ এলাকায় কয়েকশো বছরের
পুরনো মন্দিরের দেবোত্তর সম্পত্তি নিজেদের বলে দাবি করেন আইভির পরিবার। এর প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীরাও ব্যানারও টানিয়েছেন। হিন্দু নেতাদের দাবি দেবোত্তর সম্পত্তি কেনাবেচার কোনো আইন না থাকলেও কেনার অজুহাতে বিশাল সম্পত্তি গ্রাস করেছে আইভির পরিবার। আইভির পরিবারের বিরুদ্ধে অভিযোগ 2019 সালের 11 অক্টোবর শহরের জিমখানা এলাকার 70 বছরের পুরনো রেলওয়ে এলাকায় 35টি স্টাফ কোয়ার্টার ঘুরিয়ে দিয়ে সিটি কর্পোরেশনের 16 একর জায়গা দখল করা হয়েছে। রেলওয়ে জমির দখলদারিত্ব বজায় রাখতে সেটিকে শেখ রাসেল পার্ক নাম দেওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ মামলা করলে গ্রেফতার ঠিকাদারকে ছাড়িয়ে আনতে সারাটা থানায় বসেছিলেন মেয়র আইভি। অভিযোগে বলা হয়েছে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে 2019 সালের 20 জুন শতবর্ষী রহমতুল্লাহ মুসলিম ইনস্টিটিউট ভবন ভেঙে দিয়ে মেয়র আইভি, অথচ ইনস্টিটিউটের সভাপতি জেলা প্রশাসক নিষেধাজ্ঞা অমান্য করে ভবনটি ভেঙে ফেলায় 2019 সালের 28 আগস্ট আইভিকে শোকজ করেন নারায়ণগঞ্জের 4র্থ সহকারী জজ আদালতের হাকিম। নোটিশ ছাড়া ভবনটি ভেঙে ফেলার প্রায় অর্ধশত ব্যবসায়ী বিপাকে পড়েন। আইভির বিরুদ্ধে তারা 31 কোটি টাকা ক্ষতিপূরণের মামলাও করেছেন। আইভির বিরুদ্ধে অভিযোগকারী হাফিজুর রহমান একটি গণমাধ্যমকে বলেন, আরও অনেক অভিযোগ রয়েছে। সিটি কর্পোরেশনের ভ্যাকো সার্ভেয়ার লোকবল সহ মেয়র আইভির আপন ভাইয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর জমি দখলে অভিযোগ রয়েছে। আইভির ব্যাংক অ্যাকাউন্টের সম্পত্তির খোঁজ নিতে ইতিমধ্যে নির্দেশ পাঠিয়েছে দুদক। তার নামে ও স্বজনদের নামে জমি কেনা ও বিদেশ অর্থ প্রেরণের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। 2024 সালের নভেম্বর মাসে আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। এর আগে বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিতর্ক সৃষ্টি হয়েছে। তার স্বামী সন্তানদের সম্পত্তি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জে উন্নয়নের কাজগুলোতেও কিছু প্রশ্ন উঠেছিল, বিশেষ করে টেন্ডার বিতর্ক, রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ ইত্যাদি। বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনের পরিচিত এক মুখ সাংবাদিক মাসুদ কামাল 2024 সালের গণ অভ্যুত্থানের পর থেকে তিনি বারবার আলোচনায় এসেছেন। তার নানা বিতর্কিত মন্তব্য এবং অবস্থানের কারণে বর্তমানে তিনি যেন পরিণত হয়েছেন এক নিরন্তর আওয়ামী বন্দনাকারীতে। মাসুদ কামালের বক্তব্য থেকে বোঝা যায় শেখ হাসিনা তার সহযোগিতার আবারও দেশের রাজনীতিতে ফিরিয়ে আনায় যেন হয়ে উঠেছে তার একমাত্র ব্রত। শুধু হাসিনার প্রত্যাবর্তনের প্রচারে সীমাবদ্ধ নন, বরং বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে তিনি নিয়মিতই চালিয়ে যাচ্ছেন নানা অপপ্রচার। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে আবার আলোচনায় এসেছেন তিনি। পরোক্ষভাবে শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করতে গিয়ে সেখানে তিনি কৌশলে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অন্যের মন্তব্য পড়ে প্রকাশ করেন হাসিনার উন্নয়নের 10 ভাগের 1 ভাগও দেখাতে পারবে না ডক্টর ইউনূস। তারপর শেখ হাসিনার 10 ভাগের 1 ভাগ উন্নয়ন করুক, পারবে না, চ্যালেঞ্জ করলাম। আলোচনায় একজনের কমেন্টের মাধ্যমে তিনি জানান, দেশের উন্নয়নে বৃহৎ প্রকল্প গ্রহণ করতে যে সাহস দরকার, যে রাজনৈতিক শক্তি প্রয়োজন, তা এখন পর্যন্ত কেবল বঙ্গবন্ধু শেখ মুজিব এবং শেখ হাসিনাই দেখাতে পেরেছেন। উন্নয়নে জনস্বার্থে বড় প্রকল্প গ্রহণ করতে নেতার যে হিম্মত লাগে, যে দম লাগে, সেটা শেখ মুজিব ও শেখ হাসিনা ছাড়া এ যাবৎ কেউ দেখাতে পারেনি। যদিও এসব বক্তব্য সরাসরি মাসুদ কামালের নয়, তবে অনেকেই বলেছেন কৌশলে বেছে বেছে ওইসব কমেন্টই পড়েছেন মাসুদ কামাল, যেটা দিয়ে বিতর্ক তৈরি হতে পারে। সেই কৌশলে শেখ হাসিনার উন্নয়ন নিয়ে মাসুদ প্রশংসা করলেও ওই উন্নয়নের আড়ালে থাকা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে কিছুই বলেননি। নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও কার্যত তিনি হয়ে উঠেছেন আওয়ামী লীগের অনানুষ্ঠানিক মুখপাত্র। প্রকল্পের আড়ালে শেখ হাসিনা সরকারের দুর্নীতি আজ অজানার কিছু নয়। বিশেষজ্ঞরা বলছেন শেখ হাসিনার আমলে অন্তত 9টি প্রকল্পে 80,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরসকল বিশেষ আশ্রয়ন প্রকল্প, মিরসরাই বেবজা অর্থনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনা সহ বহু প্রকল্প। এছাড়া এসব উন্নয়নের জন্য ব্যবহৃত অর্থের একটা অংশ এসেছে বৈদেশিক ঋণ থেকে, যার কারণে বলা হতো ঋণের টাকা রোল মডেল হয়েছেন হাসিনা। অথচ সেই ঋণ মডেল হাসিনার মায়ের মাঝে মধ্যে কাতার হয়ে উঠেছেন মাসুদ কামাল। 2009 থেকে 2024 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা শেখ হাসিনা, তার ছেলে সজীব অজয় জয়, বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রয়েছে বহু দুর্নীতির অভিযোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ 9টি প্রকল্পে প্রায় 800 কোটি টাকার দুর্নীতি এবং আরো 300 মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। শুধু প্রকল্প দুর্নীতি নয়, হাসিনার আমলে ব্যাংক খাতের দুরবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। শ্বেতপত্র কমিটির তথ্য অনুযায়ী গত 15 বছরে যত পরিমাণ মন্ত ঋণ তৈরি হয়েছে তা দিয়ে অন্তত 14টি মেট্রো রেল অথবা 24টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল। তারা বলছে অর্থনীতির বিভিন্ন খাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাংক খাত। এসব দুর্নীতি, গুম, খুন ও লুটপাট সত্ত্বেও যখন মাসুদ কামালের মতো ব্যক্তিরা শেখ হাসিনার কথিত উন্নয়ন নিয়ে ডক্টর ইউনূসের মতো গ্লোবাল ফিগারকে চ্যালেঞ্জ করেন, তখন বোঝা যায় তাদের উদ্দেশ্য কেবল রাজনীতি। গণ অভ্যুত্থানে জনগণের রায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আবারও ক্ষমতার মসনদে ফিরিয়ে আনাই তাদের মূল লক্ষ্য। এভাবেই মাসুদ কামাল হয়ে উঠেছেন বর্তমান সরকারের বিরুদ্ধে এবং একালের স্বৈরা শাসকের পক্ষে জনমত গড়ার অদৃশ্য সৈনিক। সাংবাদিক মাসুদ কামাল বরাবরই আওয়ামী লীগকে প্রশংসায় ভাসিয়ে এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে তীব্র ভাষায় কথা বলেন। গণমাধ্যমে বহুদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও মাসুদ কামাল অনেকের চোখে যেন সাংবাদিকতার নিরপেক্ষতা বিসর্জন দিয়ে দলীয় লাইন অনুসরণ করেছেন। ডক্টর ইউনূসের যার যার পছন্দ হয়েছে ওই লোকগুলো সে সরকার বানাইছে, আর কিছু না। ডক্টর ইউনূসের বিপ্লবে যতটা ধারণ করে কিনা আমার সন্দেহ। উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, এই সরকার আসলে ইউনূসের হাতের বোতল, তার নির্বাচিত লোকজনকে এনে সরকার গঠন করা হয়েছে। সেই সাথে প্রধান উপদেষ্টা নিজেই বিপ্লবী চেতনা ধারণ করেছেন কিনা এমন প্রশ্নও তুললেন তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে উপহাস করে তিনি বলেন, তারা একটি সাজগোজ করা বিয়ের মঞ্চ, যেখানে কবুল করার ইচ্ছা কারণেই বিয়ের আসলে না, ওই যে মেয়েরে বলে বাবা কবুল বলো, ও কিন্তু কবুল বলার জন্য সাইজে গেছে বুঝছে।
তারপরে কিন্তু কবুল করে। মাসুদ কামালের এক এক সময় এক এক বক্তব্য স্পষ্ট হয়ে যায় যে তিনি নিরপেক্ষ সাংবাদিক নন, বরং স্বৈরাচার হাসিনার সমর্থনে নিজের কলম চালান। বিশেষত প্রধান উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের অবস্থানের ভিন্নতা তুলে ধরে তিনি পরামর্শ দেন উপদেষ্টাকে পদত্যাগ করতে। 2024 সালে গণ অভ্যুত্থানের পর থেকে মাসুদ কামাল যেন আওয়ামী লীগের মিডিয়া কার্যক্রমের মুখ নিয়ে উঠেছেন। আমাদের দেশের যে স্বাধীনতা, এই স্বাধীনতার সঙ্গে তো ছাত্রলীগ জড়িয়ে আছে। আমাদের প্রথম যে স্বাধীনতার ইস্তেহার ছাত্রলীগ পড়েছে। আমাদের যে প্রথম এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, তারা কিন্তু মাথায় একটা পট্টি পড়েছিল, লাল সবুজের পট্টি। এই যে লাল সবুজের পতাকাটা কে উঠিয়েছে? ছাত্রলীগ উঠিয়েছে। বিভিন্ন টকশো মিডিয়া উপস্থিতিতে তার ভাষ্য দেখে মনে হয় তিনি দলের কৌশলগত প্রচারণার অংশ। নতুন টাকায় শেখ মুজিবের ছবি থাকায় কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নোটে মুজিবের নাম থাকলে কেউ কি কামড়াবে? মানুষকে কষ্ট করাবে কিন্তু নতুন টাকা দেবে না, কারণ ওর মধ্যে বঙ্গবন্ধুর ছবি আছে। এই বঙ্গবন্ধুর ছবি আপনারা কি করছে? কামড় দিছে? সমস্যাটা কি আপনাদের? আপনাদের প্রবলেমটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে? সে কি জেনা জনা কোনো লোক? স্বৈরাচার হাসিনার পতনের পর দেশের ইসলাম চর্চা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি মাসুদ, যেন তার বক্তব্য ভারতের হিন্দুত্ববাদীদের বক্তব্যকেও হার মানায়। এই সরকারের আমলে এই যে নানা ধরনের মোরাল পুলিশিং হচ্ছে, যে করোনা কিভাবে পড়তে হবে, পর্দা করতে হবে কিনা, এই যে ঘটনাগুলো যে পর্যায়ে ঘটছে, অবাধে ঘটতে পারছে, তৌহিদি জনতার বেশ একটা সরব উপস্থিতি দেখা যাচ্ছে। সম্প্রতি শেখ হাসিনা ভারতে বসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন। তার এই নতুন ষড়যন্ত্র দেখে ফুসলে উঠে দেশবাসী। হাসিনার ষড়যন্ত্র রুখে দিতে এবং স্বৈরাচারের প্রতীক মুছে দিতে ওই দিন হাজারো ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাড়িটি মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এই ঘটনাতেও চটেছেন মাসুদ। দেশে আইন শৃঙ্খলা নেই উল্লেখ করে সাংবাদিক মাসুদ কামাল বলেন, বুলডোজার দিয়ে শেখ মুজিবের বাড়ি ভাঙা উচিত হয়নি। শোনা যায় অমুক বাড়ি কালকে বুলডোজার নিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, এটা কি আইনের মধ্যে পড়ে? ল এন্ড অর্ডারের কোনো সংজ্ঞা এটা ফেলানো যাবে? এছাড়া মুজিবের বাড়ি ভাঙার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেন মাসুদ কামাল। ভেঙে দেওয়া হয়, পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না। বলে না এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না। তো সহ্য করার মধ্যে সহ্য করলেন কেন? আপনি সহ্য করলেন? এই ঘটনার দায় দিয়ে তিনি প্রখ্যাত লেখক অনলাইন অক্টোপাস্ট পিনাকি ভট্টাচার্যকে নিয়ে মন্তব্য করেন। বলে দিয়েছে কিভাবে হাতুড়ি পাটাল দিয়ে হলো ভাঙতে হবে। আপনারা সবাই সেখানে যান, যে ভেঙে ফেলেন। তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে। আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে, বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। একই সঙ্গে জঙ্গি নাটক সাজানোর প্রথম আলো আর ডেইলি স্টারের পক্ষে কথা বলেও ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেন মাসুদ কামাল। কখনো আবার নিজের স্বার্থ হাসিলের জন্য বিপক্ষে যান এসব গণমাধ্যমের। ওনারা প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুটো পত্রিকাকে পছন্দ করেন না। এই দুটো পত্রিকার ব্যাপারে ওনাদের মধ্যে এক ধরনের অ্যালার্জি কাজ করে। আমার বিবেচনায় বাংলাদেশের প্রিন্ট মিডিয়া বলতে যা বোঝায় যতগুলো আছে, তার মধ্যে তুলনামূলক পেশাদারিত্ব এই দুটো পত্রিকাতে বেশি বলে আমি মনে করি। আপনি দেখবেন প্রথম আলোতে অনেক নিউজ হয়, ওষুধ দিয়ে নিউজ খুব কম হয়। কেন কম হয়? কারণ ওনাদের ওষুধ কোম্পানি আছে। সাম্প্রতিক সময়ে সমালোচিত হয়েছেন মডেল মেঘনা আলম। এছাড়াও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রেমের সম্পর্কে ঘিরে মেঘনার মন্তব্য নিয়ে নেতিবাচক প্রভাব পড়েছে দেশের উপর। তবে সবকিছু ভুলে মানবতার বুলি আউড়ে মেঘনার পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মাসুদ কামাল। মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও সাংবাদিক মাসুদ কামাল এই মডেলের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন। মেঘনা আলম নামে একজন ভদ্র মহিলা, তিনি তার নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি মেঘনা আলমের অপকর্মের বিষয়টি এড়িয়ে গেলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিতর্কিত করে মন্তব্য করেছেন। আইনের আশ্রয়ের অধিকার তো সবারই আছে। এটা ডিএমপি কে তথাপি কথাটা বলতে হবে। সেময় মাসুদ কামাল হানি আবারও ডিবি হেফাজতের রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন দেশ পলাতক শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ফাঁস করলেন যুক্তরাষ্ট্রের কানেকশন। আওয়ামী লীগের 5 জন নেতার জন্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গ্রেফতারের পর রিমান্ডে তিনি স্বীকারোক্তি দিয়েছেন বলে টিভি সূত্রে জানা গেছে। এই 5 নেতা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সংশ্লিষ্ট ডিবি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন 5 জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, আর এই পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। সালমান বলেছেন, আমি যেহেতু ব্যবসায়ী, তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো। ওইসব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত। আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম, কিন্তু তিনি পাত্তা দিতেন না। রুতুদার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না। কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখা মাত্র গুলির নির্দেশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। তিনি কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন।
যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না। তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে, কিন্তু টাকা নিতে পারছিল না। এই কারণে তারা মাঝে মধ্যে কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করত। জানতে চাইলে যুক্তরাষ্ট্রকে কথা বলেন। জানতে চাইলে সালমান এফ রহমান ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন, বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়। ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না। তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক আওয়ামী লীগের বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তারা গ্রেফতার হন। বিভিন্ন মামলায় ডিবি হেফাজতের রিমান্ড শেষের মধ্যেই তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের সূত্র জানায়, তাদের অনেকেই তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছেন, বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না, কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি। শেখ হাসিনা ছিলেন একরোখা। ডিবি জানায়, জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতে অস্বীকার করেছেন পলক। পলক ডিবিকে জানিয়েছে অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেয়নি। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাজ করেছেন, বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের উপর চাপ বাড়বে। ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা নেননি। উল্টো তার অবস্থান ছিল নানক কাদেরের পক্ষেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে প্রথম থেকে বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের বেশ কিছু শীর্ষ কর্মকর্তা। আন্দোলনকারীদের হয়রানি, সমন্বয়কদের হেফাজতে নির্যাতন ও নির্বিচারে গুলি করে ছাত্র জনতার হত্যা নির্দেশদাতা বিতর্কিত সব কর্মকর্তা এখন লাপাত্তা। হদিশ নেই পুলিশের বিতর্কিত কর্মকর্তাদের শিরোনাম সংবাদ প্রকাশ করছে জাতীয় গণমাধ্যম দৈনিক যুগান্তর। পলাতক এসব শীর্ষ কর্তাদের মধ্যে রয়েছেন সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক জেএমপি কমিশনার হাবিবুর রহমান, গোয়েন্দা শাখার ডিবি ডিএমপির সাবেক প্রধান হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত ডিআইজি আয়েশা সিদ্দিকী প্রমুখ। এসব শীর্ষ পুলিশ কর্তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে, কিন্তু তারা কোথায় আছেন, কেন আইনের আওতায় আসছেন না, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, 5ই আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ের প্রায় 800 পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেননি। কয়েক দফায় কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক বছরগুলোতে পুলিশ একচ্ছত্র প্রভাব ছিল সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় পুলিশ বাহিনীতে অঘোষিত ডন হিসেবে পরিচিত ছিলেন মনিরুল। এমনও শোনা যায় তার কথার বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না তৎকালীন আইজিপি আব্দুল্লাহ আল মামুন। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে পুলিশের কট্টরপন্থী আওয়ামী কর্মকর্তাদের দিক নির্দেশনা দিতেন মনিরুল। 5ই আগস্টের পর আত্মগোপনে চলে যান, পরবর্তীতে চাকরিচ্যুত হন। মনিরুলের বিরুদ্ধে অন্তত 5টি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। হারুনের ভাতের হোটেল দেশব্যাপী বহুল সমালোচিত। 5ই আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে দেওয়াল টপকে লাপাত্তা হয়ে যান তিনি। হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এমন তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে। আবার তিনি সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন এমন তথ্য শোনা যায়। তার বিরুদ্ধে অন্তত 50টি হত্যা মামলা হয়েছে। ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ঢাকা মহানগরীর দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালিয়েছেন। 5ই আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে হেলিকপ্টারে চড়ে নিরাপদ স্থানে সরে পড়েন। এরপর থেকে তার কোনো হদিশ নেই। এর মধ্যে অর্ধশত হত্যা মামলার আসামি হয়েছেন তিনি। ছাত্র জনতার আন্দোলন দমাতে কঠোর অবস্থান নেন ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন। পুলিশের কর্মকর্তাও 5ই আগস্টের পর থেকে লাপাত্তা, তবে তিনি এর মধ্যে দেশ ছেড়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত 35টি হত্যা মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে। জঙ্গি দমনের নামে মাস্টার মাইন্ড বলা হয় সাবেক সিটিটিসি প্রধান ডিআইজি আসাদুজ্জামানকে। ছাত্র জনতার আন্দোলন দমাতে সিটিসির একাধিক দল দিয়ে অভিযান পরিচালনার অভিযোগ রয়েছে। এই কর্মকর্তার বিরুদ্ধে অন্তত 5টি হত্যা মামলা হয়েছে, তবে এখনও তিনি ধরাছোঁয়ার বাইরে। ছাত্র আন্দোলন দমাতে প্রত্যক্ষভাবে গুলির নির্দেশ দিয়েছিলেন অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার। পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর আগে কি কি সর্বনাশ করে গেলেন শেখ হাসিনা। 1 লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিলেন এই শতাব্দীর খুশিটি বেগম খেতাব। একই সঙ্গে নিজের দেশ সংস্কৃতি ও ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিক্ষায় 15 বছর জ্বলেছে সারাটা দেশ। কখনো লগি বৈঠার তাণ্ডবে, কখনো চাপাতি রাখাতে, আবার কখনো পুলিশ র্যাব কিংবা বিজিবির নির্বিচার নৃশংস গুলিতে তার ছত্রছায়ায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি এবং মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি, পোড়ানো হয়েছে পবিত্র কোরআন, হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে, ফাঁসিতে ঝোলানো হয়েছে শহীদ কাদের, মূল্যসহী বাংলার শ্রেষ্ঠ সন্তানদেরকে, রিমান্ডে নিয়ে টর্চার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং গুম সহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে। তার হিংসা ও ঘৃণাতন্ত্রে ছোবলে পুরো দেশে একসময় ছিল আস্তিক নাস্তিক বলয়ে বিভক্ত এবং চরম ফিতনাতে নিমজ্জিত। তার শাসন আমলে মুক্তিযোদ্ধা, রাজাকারের বাচ্চা চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। দেশের পুরো রাজনীতিকে সালে লৌহ পিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাবার সকল পথ বন্ধ করে রেখেছিল। প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম দুর্দান্ত এক ফেসিবাদ।
অপরাধ। দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন। হাইকোর্টের রায়ে হাইকোর্ট দায়না আশা বঙ্গভবন থেকে এমনই স্বীকারোক্তি দিয়েছে তারই পোষা প্রধান বিচারপতি থেকে। তার দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ ও যুবলীগে বানিয়েছে নিজেদের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার মেশিন। ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্ন মতের ছাত্র নির্যাতন লোকই বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা, হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা, এই ধরনের হাজারো লোকমর্ষক কাহিনী আছে সন্ত্রাসী বাহিনীর। শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছিলেন লিগালি ইউনিটি। এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা, লোভনীয় চাকরি এবং প্রমোশন। তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী। অন্তত 6টি গণহত্যা সংঘটিত হয়েছিল তার শাসনামলে। 28 অক্টোবরে লগি বৈঠা তাণ্ডব, 5 মে আলেমদের রক্তরঞ্জিত হয় শাপলা চত্বর, 25শে ফেব্রুয়ারি পিলখানার ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয়। আল্লাহ সাইদির রায় পরবর্তী মেসাকার, সাতক্ষীরা মেসাকার এবং বর্তমানে কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে। এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়ের প্রফেশনাল কিলারদের। একচ্ছত্র ক্ষমতা একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছিলেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস, দুর্বল, বিতর্কিত এবং দলীয় কারণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন। সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়েছিলেন। নির্বাচন কমিশনকে পকেটে পড়েছিলেন আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈলমর্তনের কারখানা। রিজার্ভ চুরি, ব্যাংলোর শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশ অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল তার ধারে কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ। দুর্নীতি আর দুর্দান্ত এতটাই গভীর যে শেখ হাসিনার 4র্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কাঁপিয়ে ফেলেছিলেন 400 কোটি টাকার সম্পদ। বেনজির আজিজ, মতিউর এবং এস আলম সহ শত শত বহালুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছিল মাস্তানতন্ত্র, মগের মুলুক। 2009 সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশ পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব অজিত জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রী মর্যাদার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন, যে মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসতেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।